ব্যাক বেঞ্চেস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের ডাব্লিউবিপি ও কেপি এর জন্য যে মক টেস্ট সিরিজ চলছে তার আজকে মক টেস্ট 8, অর্থাৎ অলরেডি মক টেস্ট হয়ে গেছে। আমাদের প্রথম অংশ অর্থাৎ ম্যাথ বা রিজনিংয়ের ব্যাখ্যা তোমরা পেয়ে গেছো। আজকের এই ভিডিওতে আমরা জিকের অংশটা অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ বা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই অংশটা। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, অর্থাৎ যেহেতু এখন চলছে অক্টোবর মাস, তো এখন অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। স্বাভাবিক অক্টোবরের শেষ হলে তখন পাবে। তো অক্টোবর থেকে কোশ্চেন নেই এখানে। ইংলিশ আছে বা সায়েন্স আছে, এই সবগুলো দিয়ে পুরো 60টা মতো কোশ্চেন আছে। চলো আমাদের সেকেন্ড পার্টের অংশটা, এটা ম্যাথ রিজনিং লেখা হয়ে গেছে। এটা ম্যাথ রিজনিং না, এটা হবে তোমার জিকের অংশ। ওকে, তো এটা ম্যাথ রিজনিং লেখা হয়ে গেছে বাই মিস্টেক। তো ঠিক আছে, 41 থেকে 100 এই কোশ্চেনগুলো আমাদের এক্সপ্লেন করবো আর আজকে। কোশ্চেন নাম্বার 1, ব্রিটিশ শাসনাধীন ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? তো প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। কত নম্বর কত সালে? 1858 সাল। ঠিক আছে, 1858 সাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে, মানে ভারতের গভর্নর জেনারেল থেকে ভাইসরয় পদটি চেঞ্জ হলো। ঠিক আছে, তো অপশান সি, লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এই কোশ্চেন অনেকভাবে পরীক্ষায় আসে, তো একটু সাবধানে দেখে অ্যান্সার করবে। ভারতের শেষ গভর্নর জেনারেল বলতে স্বাধীন ভারত, পরাধীন ভারত মিলে, কারণ এই গভর্নর জেনারেল যে পদটা, যেমন পরাধীন ভারতে ছিল গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে আসলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে ভারতের গভর্নর জেনারেল, তারপরে আসলো ভারতের ভাইসরয়, তারপরে যখন পুরো স্বাধীন হয়ে গেল আবার আসলো ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, তো যেহেতু ভারতের শেষ গভর্নর জেনারেল বলেছে, এখানে স্বাধীন পরাধীন উল্লেখ করে দেয়নি, তার মানে আমাকে স্বাধীন পরাধীন মিলে একদম শেষ যে গভর্নর জেনারেল সেটা উল্লেখ করতে হবে। তো অ্যান্সার হবে অপশন ডি। 43, বাংলার গভর্নর পদ কবে বিলুপ্ত হয়? তো 1773। আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773 মানে 1773, এই আইনের মাধ্যমে বাংলার গভর্নর পদটি বিলুপ্ত হয়ে কি হলো? বাংলার গভর্নর জেনারেল পদটির সৃষ্টি হলো। ঠিক আছে, আমাদের প্রথম বাংলার মানে শেষ বাংলার গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। শেষ আবার শেষ বাংলার গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। প্রথম বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, কোন গভর্নর জেনারেল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? কোন গভর্নর জেনারেল? লর্ড লিটন। লর্ড লিটন সময়কাল হচ্ছে 1776 থেকে, সরি 1776 না, 1876, 1876 থেকে 1880। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট উনি প্রণয়ন করেন কত সালে? সেটা হচ্ছে 1878 সালে। ঠিক আছে, এই আইনটাই বাতিল কবে হয়? বাতিল হয় তোমার 1882 সালে। বাতিল হয় 1882 সালে, কার সময়? লর্ড রিপন। লর্ড রিপনের সময় আইনটি বাতিল হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় নিযুক্ত ছিলেন? তো সেই সময় কে ছিলেন? লিনলিথগো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার গভর্নর নিযুক্ত হন, তারপর চারখানা সাল দিয়েছে। তো আসলে এটা রবার্ট ক্লাইভ দুবার গভর্নর হয়েছিলেন। ঠিক আছে, একবার হচ্ছে 1757 সালে, মানে প্রথম যে ওনার এটা ছিল, রবার্ট ক্লাইভের প্রথম যে সময়কাল সেটা হচ্ছে 1757, মানে পলাশি যুদ্ধের পর থেকে 1760। তারপর উনি চলে গেলেন, তারপরে আবার হলেন কবে? 1765 সালে। 65 থেকে 1767, 2 বছরের জন্য হয়েছিলেন। তাহলে অ্যান্সার কত হবে? 1765, অপশান বি। নেক্সট কোশ্চিন, প্রথম জনগণনা কার আমলে হয়?
তো প্রথম জনগণনা হয় লর্ড মেয়ো কত সালে? 1872 সালে। হুম। আর আবার এরকমও পড়ে অনেক সময় প্রথম পূর্ণ জনগণনা অর্থাৎ সারা দেশব্যাপী সেটা হয়েছে 1881 সালে। ঠিক আছে? তো নর্মালি যদি সেরকম আলাদাভাবে না উল্লেখ করে প্রথম জনগণনা বললে অর্থাৎ সেন্সাস, জনগণনা মানে কি যে সেন্সাস, তো সেটা লর্ড মেয়োই করবে। আলাদা যে উল্লেখ করে যে পূর্ণভাবে বা কমপ্লিটভাবে যেটা হয়েছে সেটা 1881 সালে সেটা পড়ে। আর সেটাই অ্যাকচুয়ালি অনুসরণ করা হয় প্রতি 10 বছর অন্তর অন্তর। লাস্ট যে জনগণনা হয়েছে আমাদের সেটা 2011 সালে। 21-এ কিন্তু হয়নি, 21 হওয়ার কথা ছিল কিন্তু যে কোভিড হয়েছিল তার জন্য সেটা হয়নি। তো লাস্ট জনগণনা হয়েছে আমাদের 11 সালে। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো অপশন অ্যান্সার লর্ড আরউইন। ঠিক আছে, সাইমন কমিশন কবে গঠন হয়? 1927 সালে। 27 সালে গঠন হয়, কিন্তু ভারতে আসে কিন্তু 28-এ। ওকে, চলো, 27 সালে গঠন হয় আর ভারতে এসেছে 1928 সালে সাইমন কমিশন। নেক্সট কোশ্চেন, কোন গভর্নরের সময় রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? তো কোন গভর্নরের সময়? একটু আগে এই কোশ্চেনটা আলোচনা হলো। তো অপশন বি ওয়ারেন হেস্টিং। অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিংয়ের সময়কাল সেটা হচ্ছে 1772 থেকে 1785। এই টাইমে উনি প্রথমে নিযুক্ত হন গভর্নর হিসাবে। হুম আর তারপরে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসলো। তো তার মানে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই তিনি গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হলেন 1773 সালে। নেক্সট কোশ্চেন, কার সময়কালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অনুসন্ধানের জন্য হান্টার কমিশন গঠন করা হয়? তো অ্যান্সার হবে লর্ড চেমসফোর্ড, অপশন সি। আচ্ছা, হান্টার কমিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হান্টার কমিশন একবার হয়েছে লর্ড চেমসফোর্ডের সময়। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হলো, তো সেটার এর জন্য তোমার অনুসন্ধানের জন্যই নিয়োগ করা হয়েছিল। আর একটা হান্টার কমিশন হয়েছিল, সেটা হচ্ছে লর্ড রিপনের সময়। সেটা সেটা ছিল এডুকেশন রিলেটেড অর্থাৎ শিক্ষা উপর শিক্ষা রিলেটেড অর্থাৎ শিক্ষা সম্পর্কিত। ঠিক আছে, সেটা লর্ড রিপনের সময় হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের দাস প্রথার অবসান ঘটান কি? তো অপশন বি লর্ড এলেনবোরো। তারপর রবার্ট ক্লাইভ কোন যুদ্ধের পর গভর্নর হন? তো একটু আগেই বললাম যে রবার্ট ক্লাইভ কত সালে গভর্নর হয়েছিলেন? সেটা হচ্ছে 1757 সাল। আর আমরা সবাই জানি 1757 সালে কোন যুদ্ধ হয়েছিল? তো পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ জয়ের পরেই গভর্নর হয়েছিলেন আর কি। তারপর দ্বিতীয় গোল টেবিল বৈঠকের ভারতের ভাইসরয় কে ছিলেন? তো অপশন সি লর্ড উইলিংটন। তারপর বাংলার গভর্নর পদটি কার অধীন ছিল? হুম তো স্বাভাবিক, বাংলার গভর্নর পদটি কার অধীন ছিল? ব্রিটিশ ক্রাউন না, কিন্তু ব্রিটিশ ক্রাউনের হাতে পরে আসলো, কিন্তু বাংলার গভর্নর পদটি কার অধীনে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? হুম তো পিটের ভারত শাসন আইন হচ্ছে 1784 সালে। 1773 রেগুলেটিং অ্যাক্ট আসলো, তারপরে আসলো 1784 সালে পিটের ভারত শাসন আইন। তো 1784 সালে হচ্ছে অ্যান্সার। 56, পশ্চিমবঙ্গের সীমানায় কতগুলি প্রতিবেশী দেশ রয়েছে? তো কতগুলি প্রতিবেশী দেশ রয়েছে? অপশন সি। এটা একটু দেখে করবো, অনেক সময় আমাদের প্রতিবেশী দেশ আর প্রতিবেশী রাজ্যের মধ্যে গুলিয়ে ফেলি। তো আর পশ্চিমবঙ্গের সীমানায় তো কে কে আছে? একটা হচ্ছে বাংলাদেশ, একটা বাংলাদেশ, নেপাল, ভুটান। এই তিনখানা দেশ আছে আমাদের পশ্চিমবঙ্গের সীমানায়। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
তো সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু, ঠিক আছে। তারপর 58 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সেটা হচ্ছে অ্যান্সার অপশন বি, 77%। কারণ আমাদের 2021-এ আর জনগণনা হয়নি, তো এখনো ভাবে আমাদের সরকারিভাবে জনগণনার যে ডেটা সেটা আমরা 11টাই আমাদেরকে লাস্ট পড়তে হবে। কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? তো কোন জেলায়? কোচবিহারে তামাক উৎপাদন হয়, কোচবিহারে। নেক্সট কোশ্চেন, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তো এটা হচ্ছে ভাগীরথী নদী। ভাগীরথী বলতে অ্যাকচুয়ালি গঙ্গা যখন মুর্শিদাবাদ ঢুকছে তো ভাগীরথী নাম হচ্ছে, মানে দুভাগে যখন ভাগ হওয়ার পর। তো ভাগীরথী নদী এটা মুর্শিদাবাদ জেলাকে অ্যাকচুয়ালি বাকি সমস্ত জেলার মানে পশ্চিমবঙ্গের মধ্যে যখন প্রবাহিত হয়েছে তখন প্রত্যেকটা জেলার বর্ডার বরাবর প্রবাহিত হচ্ছে। একমাত্র মুর্শিদাবাদ জেলা ঠিক মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো সেটা ভাগীরথী নদী। 61, হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত, অর্থাৎ কি নামে পরিচিত? তো এটা তরাই অঞ্চল, অপশন বি। এর পূর্ব দিকে সেটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল। হুম, তো এটা হচ্ছে তরাই অঞ্চল হবে অ্যান্সার। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী মোহনা কোনটি? তো খুব স্বাভাবিকভাবে অ্যান্সার হবে গঙ্গা বা হুগলি, অর্থাৎ গঙ্গা নদী যে মোহনার কাছে এসে সেটার নাম হয়ে যাচ্ছে কি হুগলি নদী। তো গঙ্গা হুগলি যে মোহনা সেটাই। পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদী কোন নদী দুটির মিলনে গঠিত হয়? তো অ্যান্সার দ্বারকেশ্বর ও শিলাই, তো অপশন বি। তারপর পশ্চিমবঙ্গের মালদা জেলাটি কিসের জন্য বিখ্যাত? তো মালদা জেলায় কিসের জন্য বিখ্যাত? সেটা রেশম গুটি চাষ। হুম, তো রেশম চাষের জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত মালদা জেলা, অপশন এ। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি সুন্দরবন, ঠিক আছে। তো সুন্দরবন এটা তোমার যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা 1987 সালে, এবং যে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় সেটা 1989 সালে, ঠিক আছে। তো একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। 66, পশ্চিমবঙ্গের কোন জেলা শিলালিপি ও টেরাকোটার জন্য বিখ্যাত? তো সেটা হচ্ছে অপশন এ, বাঁকুড়া জেলা। পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে, যে পূর্ব কলকাতা জলাভূমি আছে সেটা কি হিসাবে? সেটা রামসার স্থান হিসাবে, মানে রামসার যে সাইট বলা হয়, তো সেই হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি? তো পশ্চিম আয়তনে সবচেয়ে ছোট জেলা হচ্ছে কালিম্পং। হ্যাঁ, তো আলিপুরদুয়ার কিন্তু না, আলিপুরদুয়ার তার আগে ছিল, যখন কালিম্পং তৈরি হয় তারপরে সব থেকে আয়তনে, হ্যাঁ, তো ছোট জেলা কালিম্পং। 69, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কি? তো শুষ্কতম জেলা মানে যেখানে বৃষ্টিপাত কম হয় আর কি, তো অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। পশ্চিমের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমাদের কি সান্দাকফু, সবাই জানি সান্দাকফু ট্রেক অনেকেই যায়, তো সান্দাকফু এর উচ্চতা হচ্ছে 3636, মনে রাখা খুব ইজি, 3636 মিটার। 71, কে বলেছে চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? তো এটা বলেছে গান্ধীজি, অপশন বি। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো, অর্থাৎ কোন দেশ সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে? তো অ্যান্সার অপশন সি, ভারত। তো যে আমাদের হোয়াইট রিভলিউশন হয়েছিল, অর্থাৎ যে হোয়াইট রিভলিউশনের মাধ্যমে আমাদের দুধ উৎপাদনটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, তো সেটার জনক কে ছিল? ভার্গিস কুরি, এটাও মনে রাখো অনেক সময় পরীক্ষায় পড়ে। এখানে অ্যান্সার অপশন সি। ভারতের প্রথম নোবেল বিজয়ী কে? ভারতের প্রথম নোবেল বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে পেয়েছিলেন। তাছাড়া কিরণ বেদী নোবেল পুরস্কার পাননি, ঠিক কিরণ বেদী ছিলেন প্রথম মহিলা আইপিএস। অমর্ত্য সেন পেয়েছিলেন ইকোনমিক্সে, মাদার টেরেসা পেয়েছে পিস অর্থাৎ শান্তির জন্য। তো অমর্ত্য সেন পেয়েছে, আচ্ছা মাদার টেরেসা অ্যাকচুয়ালি আগে পেয়েছেন, হ্যাঁ, তো 1979 অর্থাৎ 1979 সালে। আর অমর্ত্য সেন পেয়েছেন
1998, 1998 সালে। এটা ইকোনমিক্সের ওপরে। কোন বাদ্যযন্ত্রটির সাথে বিসমিল্লাহ খানের পারদর্শিতা আছে? অর্থাৎ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো আমরা সবাই জানি সানাই, মানে খুব মানে বিখ্যাত ব্যক্তি, তো সানাইয়ের জন্য। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? তো খুব কমন কোশ্চেন, ভাটিকান সিটি। এটা ইটালির মানে রোম শহরে অবস্থিত ভাটিকান সিটি। খুব অল্প জনসংখ্যা, জাস্ট কয়েকশো। মায়ানমারের মুদ্রার নাম কি? তো মায়ানমারের মুদ্রা হচ্ছে কি, অপশন ডি, কায়াত। ঠিক আছে। রিয়াল ইরান এবং সৌদি আরব, হ্যাঁ, তো রিয়াল ওখানে আছে। 77 পিভিসি এর ফুল ফর্ম কি? অপশন সি, পলিভিনাইল ক্লোরাইড। এটা কি, এটা তোমার যে আমাদের প্লাস্টিক তৈরি হয়, সেটা যে হার্ড প্লাস্টিক তৈরি হয় তার জন্যই। তো পিভিসি এর ফুল ফর্ম অপশন সি, পলিভিনাইল ক্লোরাইড। 78 কার জীবনের নাম রোমান্সিং উইথ লাইফ? রোমান্সিং উইথ লাইফ এটাও মানে এই টাইপের যে আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফি, এগুলো যত লিস্টটা যতটা পারবে করে যাবে, কারণ এগুলো প্রায় কোশ্চেন আসে এর থেকে। তো রোমান্সিং উইথ লাইফ সেটা হচ্ছে দেবানন্দ। ঠিক আছে। 79 বিশ্বের সবচেয়ে লম্বা পর্বতশৃঙ্গ কোনটি? আচ্ছা, এখানে যেন ভুল না হয়ে যায় হিমালয় করে দিয়ে, কারণ লম্বা বলতে দৈর্ঘ্যে লম্বা, মানে একটা হচ্ছে এটাকে বলা হয় হাইট, মানে উচ্চতা, আর এটা হচ্ছে লেন্থ, অর্থাৎ লম্বা মানে দৈর্ঘ্যে লম্বা। ঠিক আছে। তো অ্যান্সার হবে তো আলপস না আন্দিজ, আন্দিজ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় চালু হয়? তো মুম্বাই। নাম কি মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের? ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, হ্যাঁ, ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই। নেক্সট কোশ্চিন, তাপমাত্রা তাপমাত্রা মাপার যন্ত্র কি? থার্মোমিটার। আচ্ছা, নেক্সট কোশ্চিন, শব্দ তরঙ্গের প্রকৃতি কি? শব্দ তরঙ্গের প্রকৃতি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ এক্ষেত্রে যে ওয়েভ অর্থাৎ তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে বা এগিয়ে যাবে, তো তার যে কণাগুলি, হ্যাঁ, সে মাধ্যমের যে অংশ, যে কণাগুলি সেটা ভাইব্রেট করবে তার গতিপথের সঙ্গে সমান্তরালভাবে, মানে এই বরাবর, এই বরাবর করবে, ভাইব্রেট করবে। আর তির্যক তরঙ্গ হচ্ছে সেটা আলাদা, সেটা হচ্ছে মানে ভার্টিক্যালি ভাইব্রেট করে। যেমন আমাদের পুকুরে একটা পাথর ছুঁড়ে দিলাম, তো ঢেউটা কিনারায় চলে আসছে, ওটা উপর নিচে ওই যে ঢেউ খেলানো তৈরি হয়, তো উপর নিচে ভাইব্রেট করে। কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গে তা না, অনুদৈর্ঘ্য তরঙ্গে হচ্ছে তার সঙ্গে প্যারালালি, মানে এই বরাবর, আর এই বরাবর যদি এগিয়ে যায় তো এটাই। 83 আলো কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? তো আলো অবশ্য শূন্য মাধ্যমে। শব্দের ক্ষেত্রে আলাদা, শব্দের ক্ষেত্রে আবার মানে কঠিন মাধ্যমে সব থেকে দ্রুত চলে। তো আলো হচ্ছে শূন্য মাধ্যমে। বায়ু বা শূন্যস্থান আছে, যদি শূন্যস্থান না থাকে তাহলে বায়ু মাধ্যম দিয়ে দিতে হতো আর কি। আচ্ছা, মিরেজ কোন কারণে ঘটে? মিরেজ বলতে আমরা মরীচিকা বলি। মরীচিকা কোন কারণে ঘটে? মরীচিকা নর্মালি খুব গরমের সময় আমাদের মরুভূমিতে দেখা যায়, বা খুব গরমকালে আমরা রাস্তাতেও আমরা দেখতে পাই মরীচিকা। তো এখানে যে অপশন আছে সেই হিসাবে আমাদের প্রতিসরণ অ্যান্সার করব। তবে এটা মাথায় রাখবে, অপশন অনেক সময় প্রতিসরণ বা প্রতিফলন যদি এখানে থাকতো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাহলে কিন্তু সেটা অ্যান্সার করতাম। কারণ কি, এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় প্রতিসরণের জন্য। হুম, আমরা জানি যে কোনো একটা মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায় তাহলে মানে ডেন্সার মাধ্যম থেকে রেয়ারার মাধ্যমে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আমরা দূরে সরে যাই। আর এই কারণের জন্যই একটা লিমিট ক্রস করলে সেটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো প্রতিসরণের জন্যই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। যদি অপশন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় তাহলে কিন্তু সেটা অ্যান্সার করব। যেহেতু এখানে অপশন নেই তাই আমরা প্রতিসরণ অ্যান্সার করব। তো অপশন এ। কিলোওয়াট ঘন্টা। হুম, তো কিলোওয়াট ঘন্টা বলতে কি, কিলোওয়াট ঘন্টা বলতে
3.6 ইন্টু 10⁶ জুল, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা বলতে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার বলতে 1000 ওয়াট, আর আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডকেই বলা হয় জুল। তো কত হচ্ছে 3600 ইন্টু 1000, আর এই ওয়াট সেকেন্ড মানেই হচ্ছে অ্যাকচুয়ালি জুল। তার মানে কি এটা কত তাহলে 3.6, তার মানে এখানে দশমিক নেই, তাহলে কি হবে, তাহলে 3টে আর ওদিকে 3টে জিরো, তার মানে 10⁶ জুল, এটাই। তো অপশন বি। পৃথিবীর ওপরে কোনো বস্তুর ওজন নির্ভর করে কার ওপরে? তো ওজন মানে কি, ওজন বলতে এমজি। এমজি মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর তো সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে কার উপরে নির্ভর করবে? অভিকর্ষ ত্বরণের উপরে। এই যে জি, এম আর জি এর গুণফল হচ্ছে কোনো বস্তুর ওজন, হুম কোনো বস্তুর ওজন। তো এম মানে মাস, মানে ভর, ভর সবসময় কনস্ট্যান্ট, এর উপরে মানে ওজন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তো সেই ক্ষেত্রে চেঞ্জ হবে অভিকর্ষ ত্বরণের উপরে। 87, প্রতিফলনের সূত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি হয়? প্রতিফলনের সূত্রে আপতন কোণ প্রতিফলন কোণ সবসময় সমান হয়। মানে প্রতিফলন বলতে এই আলো আসলো, প্রতিফলন হয়ে চলে গেল। তো এই যে এইটাকে বলা হয় আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, এটাকে বলে আর, অর্থাৎ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সেটা হচ্ছে প্রতিফলন কোণ। ঘর্ষণ বল সবসময় কি হয়? গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বলের এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য, যে যেদিকে গতি হবে তার বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল। আর যে কারণে আমরা যে রাস্তায় চলাফেরা করি, ঘর্ষণ বলের উপর অনেক কোশ্চিন হয় পরীক্ষাতে, যে আমরা যে হাঁটি, তো সেখানে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ঘর্ষণ বল। আমরা দেখবে আমরা খুব স্মুথ, যেগুলো টাইলসের ওপরে হাঁটতে অসুবিধা হয়, স্লিপ করে, কারণ কি এত স্মুথ, আমাদেরকে ঘর্ষণ বলটা পাই না। তো এই জন্যই আর কি। 89, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত? তো আমরা সবাই জানি এটা 746 ওয়াট, এটা আলাদা করে বলার কিছু নেই। চুম্বকের উত্তর দক্ষিণ মেরু আলাদা করা যায় কি? না, কখনো যায় না। চুম্বক আছে মানে সেখানে উত্তর দক্ষিণ মেরু আছে। হ্যাঁ, তো মানে এরকম একটা যে চুম্বক থাকে, তো এটা যদি নর্থ হয় আর এটা যদি সাউথ হয়, যে আমি যদি ভাবো যে না মাঝখানে কেটে দেবো, তাহলে দুখানে ভাগ করে নেব, দিয়ে হয়ে যায়, তা হবে না, কারণ এটারও এদিকে নর্থ এদিকে সাউথ, এদিকে নর্থ এদিকে সাউথ হবে। তো যেখানেই চুম্বক থাকবে সে অটোমেটিক্যালি তার নর্থ আর সাউথ মানে মেরু তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর হচ্ছে আমাদের ইংলিশের পার্টটা। 2 lakhs অফ পিপল, মানে এটা হচ্ছে এরর কারেকশন আছে আমাদের। 2 lakhs অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং হেল্ড ইন প্যারেড গ্রাউন্ড। আচ্ছা, এখানে কোন পোর্শনটা যে ভুল আছে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এ বি সি চারখানা এই যে পার্ট দেওয়া আছে, এ, এটা বি, এটা সি, চারখানা পার্টে ভাগ করা আছে। কোন পার্টে কোন অংশটায় ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেকে, সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে বলছে 2 lakhs পিপল, একটা পার্ট, 2 lakhs পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং হেল্ড ইন প্যারেড গ্রাউন্ডস, ঠিক আছে। তো এখানে অপশান এ হবে অ্যান্সার। হ্যাঁ, অপশান এ, 2 lakhs অফ পিপল হয় না, 2 lakhs পিপল হয়। কোশ্চিন নাম্বার 92, দ্য ডোর ওয়াজ ওপেন বাট নো ওয়ান ওয়ার দেয়ার অ্যাট হোম লাস্ট নাইট। আচ্ছা, দ্য ডোর ওয়াজ ওপেন বাট নো ওয়ান ওয়ার দেয়ার, মানে এখানে অপশান এ বি সি ডি কোন অংশটা ভুল আছে? তো অপশান বি, কারণ এই যে অপশান বিটা হবে অ্যান্সার। হ্যাঁ, কারণ নো ওয়ান ওয়ার না, এটা নো ওয়ান ওয়াজ হয়, নো ওয়ানের পর ওয়ার কখনো হয় না, তো নো ওয়ান ওয়াজ দেয়ার হবে। তো অপশান বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইজ দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। এটা অ্যান্সার হবে অপশান বি, কারণ ইজ দ্য না, আর দা হবে, আর দ্য টু সাইডস। হ্যাঁ, তো এখানে ভুল আছে, তো অপশান বি হবে অ্যান্সার। 94, হি ইজ সরি বিকজ
হিজ অল বুকস আর লস্ট, অল হিজ বুকস আর লস্ট, অপশন বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু গো ফর এ ওয়াক এভরি মর্নিং। তো আমরা জানি যে অতীতকালের অভ্যাসগত কিছু বোঝাতে গেলে ইউজ টু বট টু দিয়ে ইউজ করতে হয়। তো এখানে কোনো ভুল নেই, তো অপশান ডি, নো এরর। হতেই পারে যে কোনো এতে ভুলই নেই, তো হতেই পারে, তো অপশান ডি। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য পজিটিভ টু কম্পারেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আচ্ছা, এটা ডিগ্রি চেঞ্জ আছে, ডিগ্রি চেঞ্জ বলতে যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তার যে চেঞ্জ আছে। নেহা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আর সিস্টার, মানে এটা পজিটিভ ডিগ্রি, যে নেহা তার বোনের মতোই শক্তিশালী। তো অপশন কি হবে, অ্যান্সার হচ্ছে নেহা ইজ স্ট্রঙ্গার দ্যান, মানে চেঞ্জ হয়ে যায়, তো এ হবে না, এ হবে না, বিও হবে না, এটাও ভুল হয়। অপশন সি, হার সিস্টার অর্থাৎ নেহার সিস্টারের কথা বলা হচ্ছে, ইজ নট স্ট্রঙ্গার দ্যান নেহা, তার মানেই কি যে নেহার মতোই শক্তিশালী, তো অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চিন, দ্য ড্যাশ হাইলি অ্যাপ্লডেড দ্য প্রেজেন্টেশন অফ দ্য প্লে। এখানে চারখানা অপশন আছে, অডিয়েন্স, অডিয়েন্স তারপরে অ্যাপোস্ট্রফি আছে, তারপর হচ্ছে অডিয়েন্সেস, তো অডিয়েন্সেস হয় না কখনো, অডিয়েন্স এটাই প্লুরাল, তো অপশন এ অডিয়েন্স। 98, চেঞ্জ দ্য ভয়েস, দ্য বয়েজ ওয়ার ডিগিং আ হোল ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি, তো ছেলেরা ডিগিং আ হোল, একটা গর্ত খুঁড়ছিল মাঠে, তো কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি যে হোল ওয়াজ বিং ডাগড, কোথায় আছে, হোল হ্যাড বিন হবে না, in the ground, hole was being dug by the, option D, a hole was being dug by the boys in the ground, বাইগুলো সবগুলোই ভুল। 99, ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে তিনখানা এখানে শূন্যস্থান আছে, হ্যাভ টু ভিজিট দ্য এক্সিবিশন। হ্যাঁ, আচ্ছা, এটা এটা খুব ইন্টারেস্টিং, এটা মাঝে মাঝেই পড়ে, ইউ হি আই একটা প্রপার ওয়ে ফলো করা হয়, যে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এটা ইউজ করা হয়। তো ইউ, তারপরে হি, তারপরে আই, ইউ হি আই, তার মানে অপশন এ। তো ইউ, হি অ্যান্ড আই হ্যাভ টু ভিজিট দ্য এক্সিবিশন, তো অপশন এ। 100, the officer dashed the car to speak to the driver, the officer stopped the car to speak the driver, তো অপশন সি হবে অ্যান্সার। তো চলো আজকে এখানেই থাক, পুরোটা এক্সপ্লেনেশন কমপ্লিট হলো, তোমরা দেখে নিও।